শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আশা স্যার। করি সবাই ভালো আছো। আমি পরবর্তী ক্লাস নিয়ে আবার হাজির হলাম তোমাদের সামনে। আমার পূর্ববর্তী দুইটা ক্লাসে তোমরা দেখেছো কিভাবে আমি খতিয়ান হিসাবভুক্ত করব, অর্থাৎ চলমান জের পদ্ধতি এবং টি-শক পদ্ধতি দিয়ে কীভাবে খতিয়ান করব সেটা আমরা শিখেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমার তৃতীয় ক্লাস, এটা হচ্ছে তৃতীয় ক্লাস। আমরা পড়ব সপ্তম অধ্যায় খতিয়ান। তোমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর অঙ্কটা দেখো সবাই। তোমাদের বই খুলো সবাই, পৃষ্ঠা নম্বর 102 খুলো, ঠিক আছে? তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 102, অঙ্ক নাম্বার 1। এই প্রশ্ন থেকে আমরা শিখব কিভাবে চলমান জের পদ্ধতি এবং টি-শক পদ্ধতিতে খতিয়ান নির্ণয় করতে হয়। প্রশ্ন সবার সামনে আছে, আমার মনে হয় সবাই বই নিয়ে বসে পড়ছো। তো 1 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, আমরা সাধারণত দেখব রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমাদের করণীয়গুলো কি সেটা আমরা দেখব। প্রথম করণীয় ক নম্বর বলছে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ ওপেনিং ক্যাপিটাল বছরের শুরুতে কত টাকা মূলধন আছে সেটা তোমাকে কি করতে বলেছে, নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা মূলধন কি করব, নির্ণয় করব। শুরু করো তাহলে সবাই আমার সাথে সাথে। 1 নম্বর অঙ্কে কি নাম্বার, ক নাম্বার প্রশ্নের সমাধান আমরা করব। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। লেখা শুরু করো সবাই আমার সাথে সাথে। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। এখন প্রারম্ভিক মূলধন কোথা থেকে আসবে? সাধারণত বছরের শুরুতে বা মাসের শুরুতে যে ট্রানজেকশনটা থাকে, যে সমস্ত সম্পদগুলো নিয়ে সে ব্যবসা শুরু করে সেটাকে বলি আমরা ওপেনিং ক্যাপিটাল। 1 তারিখ যদি আমরা পড়ি, দেখো নগদ 55,000 টাকা, 50,000 টাকা কম্পিউটার এবং 30,000 টাকা মূল্যের বিক্রয়যোগ্য ওষুধ নিয়ে ব্যবসা শুরু করেন। অর্থাৎ আমরা ধরে নিতে পারি এটা একটা ফার্মাসিউটিক্যাল বিজনেস, ডিসপেন্সারি দোকান যাদেরকে বলি, এরকম হবে। তো এখানে নগদ আছে, কম্পিউটার আছে, বিক্রয়যোগ্য যদি প্রোডাক্ট থাকে সেটাকে আমরা পারচেজ বলি, ক্রয় বলে থাকি। এই 3টা যোগফল হবে প্রারম্ভিক মূলধন। তাহলে সবাই একটা ঘর করো, প্রারম্ভিক মূলধনের জন্য 4 থেকে 5 লাখ পরিমাণ করে একটা ঘর করো। 4 থেকে 5 লাখ পরিমাণ করে একটা ঘর করবে, ঠিক আছে? 4 থেকে 5 লাখ পরিমাণ করে একটা কি করবে, ঘর করবে। আমরা ধরে তারিখ বিবরণ তো নাই এখানে, তারিখ বিবরণ টাকা টাকা সবাই লিখেছি, আমার সাথে সাথে লেখা শুরু করে দাও। তারিখ বিবরণ টাকা টাকা। ওকে, তাহলে দেখো 1 তারিখ বলেছে 2017 জানু 1, 2017 জানু 1 এমন। তাহলে কি কি নিয়ে এসে ব্যবসা শুরু করছে সেগুলার যোগফল হচ্ছে প্রারম্ভিক মূলধন। 1 তারিখ দেখো তাহলে নগদ আছে কত টাকা? নগদ যদি আমরা দেখি নগদ রয়েছে তার 55,000 টাকা। আমরা প্রথম কলামে লিখব সেই 55,000। তারপরে আমরা দেখলাম কম্পিউটার, এটাকে আমরা কম্পিউটার নামে লিখতে পারি, অফিস নামে লিখতে পারি, যদি চাই যন্ত্রপাতি হিসেবে লিখতে পারি। কম্পিউটার কত টাকা? 30,000। কম্পিউটার হচ্ছে 50,000। কম্পিউটার কত টাকা? 50,000। এরপরে রয়েছে বিক্রয়যোগ্য ওষুধের পরিমাণ। বিক্রয়যোগ্য ওষুধের পরিমাণ এটাকে আমরা কি বলবো, ক্রয় বলবো। অর্থাৎ বিক্রয়যোগ্য প্রোডাক্ট থাকলে সেটাকে আমরা পারচেজ বলবো, ক্রয় হিসেবে লিখতে হবে। ওই জন্য আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারবো বিক্রয়যোগ্য ওষুধ ক্রয়।
বুঝতেছো সবাই? এটা কত টাকা? সবাই দেখে দেখে লিখো বইয়ের দিকে, যাতে ভুল না হয়। তোমাদের প্রশ্নে যত টাকা আছে ঠিক কত টাকা লিখবে, কেমন? এখানে টাকার পরিমাণ হচ্ছে 30,000 টাকা। এখানে কত টাকা? 30,000 টাকা। তাহলে 1 তারিখে যেহেতু আর কোনো সম্ভব নাই, সেই জন্য আমরা এগুলো যোগ করে পরে নিয়ে যাব। এটাই হবে প্রারম্ভিক মূলধন। এটা যোগফল কত? যোগ করে সবাই আমাকে বলো। এখানে 50, 55, 30 যোগ করলে কত হয়? 1,35,000 টাকা। কত টাকা হয়? 1,35,000 টাকা। কেমন? তো আমরা উত্তর লিখবো এখানে প্রারম্ভিক মূলধন কত টাকা? আমরা যেটা পেয়েছি 1,35,000 টাকা। কেমন? বুঝতে পেরেছো সবাই? তাহলে আমরা এখন কি করলাম? আমাদের বইয়ে 1 নাম্বার প্রশ্নে ক নাম্বার প্রশ্নের উত্তর বা সমাধানটা আমরা রেডি করলাম। প্রারম্ভিক মূলধনের পরিমাণ বোঝা গেছে? সবাই বুঝেছে? ওকে, তাহলে আমরা পরবর্তী করণীয়তে যাব। পরবর্তী করণীয় হচ্ছে এখানে বলা আছে 3 তারিখ থেকে 27 তারিখের লেনদেনগুলোর সাধারণ জাবেদা দিতে বলছে। কত তারিখ থেকে কত তারিখ? 3 তারিখ থেকে 27 তারিখ। তাহলে আমরা 3 তারিখ থেকে 27 তারিখ লেনদেনগুলোর সাধারণ জাবেদা লিপিবদ্ধ করব। সবাই এটা সাধারণ জাবেদা কলম করো। আমরা সবাই এটা কি করব? সাধারণ জাবেদা কলম করব। আমরা সবাই সাধারণ জাবেদা করতে জানি। ওকে, সবাই একটা সাধারণ জাবেদা কলম করলাম। আমরা সাধারণ জাবেদা সাধারণ জাবেদার কলম আমরা সবাই করতে জানি। ডান দিক দিয়ে করবেন আমাদের খাতায়। তারিখ বলাংশ সাধারণ জাবেদা করার সময় এখানে লিখতে হবে তৃতীয় পৃষ্ঠা। টাকা ওকে, তো সবাই কলম করে নাও। সবাই গোল করে নিয়েছি। আপনাদের প্রশ্ন অনুযায়ী কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করতে বলছে? 3 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। ঠিক আছে? কত তারিখ থেকে কত তারিখ? 3 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। তাহলে আমরা প্রথমে 3 তারিখ থেকেই শুরু করি। 2017 জানু 3, 2017 জানু কত? 3। ট্রানজ্যাকশনটা কি বলেছে? জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয়। তো তুমি যেহেতু ওষুধের ব্যবসা করো, তুমি যদি ওষুধপত্র কিনে থাকো, তাহলে সেটা তোমার জন্য কি হবে? ক্রয় হবে। সেটা তোমার জন্য কি হবে? ক্রয় হবে। তাহলে আমাদেরকে ক্রয় হিসেবে ডেবিট করতে হবে। একটা পক্ষ আমরা পেয়েছি, আরেকটা পক্ষ কি হবে? পাওনাদার হবে। কেন? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি বলা থাকে, সেক্ষেত্রে নগদ ক্রয়টা যদি সরাসরি বলা না থাকে বা উল্লেখ না থাকে, তাহলে সেটা নিশ্চয়ই বাকিতে ক্রয়। তাহলে আমরা বাকিতে ক্রয়ের ক্ষেত্রে ক্রয় ডেবিট করব, পাওনাদার কি করব? ক্রেডিট করব। ঠিক আছে? ক্রয় হিসাব কি হবে? ডেবিট হবে। তো পাওনাদার বিবিধ শব্দ লিখতে পারি আমরা। ও পাওনাদার হিসাব ক্রেডিট হবে। ব্র্যাকেটে তোমরা জাহান ড্রাগস বা জাহান ড্রাগস যে আছে সেই নামটা লিখে রাখবে। পরীক্ষায় অবশ্যই কারণ লিখতে হবে। এখানে লিখে দিতে হবে যেহেতু বাকিতে পণ্য ক্রয় করা হলো, এই কথাটা লিখবে। তো তোমরা যেহেতু জানো অনেক পারদর্শী, সেজন্য আমি কারণটা লিখলাম না।
বুঝে গেছে? পরীক্ষার খাতায় অবশ্যই কারণ লিখতে হবে। সাধারণ জায়গাটা যখন তোমাকে করতে বলবে তখন কি করতে হবে? কারণ লিখতে হবে। বুঝে গেছে? কত টাকায়? ৮০,০০০ টাকা। তাহলে আমরা ডেবিট কস্ট লিখব ৮০,০০০, ক্রেডিট কস্ট লিখব কত? ৮০,০০০। বুঝে গেছে কথা? ওকে। তারপরে দেখো আমাদের ৭ তারিখ পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয়। তো পুরাতন একটা মেশিন আছে তোমার, প্রিন্টার কম্পিউটার তো অনেকে চালাও, প্রিন্টার মেশিন সবার থাকতে পারে। তো তোমার দোকানে বা তোমার ব্যবসা প্রতিষ্ঠানে একটা পুরাতন প্রিন্টার মেশিন ছিল, সেটা তুমি বিক্রি করে দিয়েছো। বিক্রি করে দেওয়ার ফলে কি হলো? কি হবে? বিক্রি করলে কি হবে? বিক্রি করলে আমরা টাকা পাবো। বিক্রি করলে আমরা কি পাবো? টাকা পাবো। বিক্রি করলে আমরা টাকা পাবো। তাহলে টাকা পাইলে টাকা আসবে। সম্পত্তির পরিমাণ যদি বেড়ে যায়, অর্থাৎ নগদ অর্থের যদি আগমন ঘটে, তাহলে আমরা নগদ কি করবো? ডেবিট করবো। আর একটা বিক্রয়, তবে সেক্ষেত্রে যেহেতু তুমি স্থায়ী সম্পত্তি বিক্রি করেছো, ওই সম্পদের নামে তোমাকে লিখতে হবে। কত তারিখ বলেছি? ৭ তারিখ ২০১৭ জানুয়ারি ৭, অর্থাৎ জানুয়ারি ৭। তাহলে আমরা কি পেয়েছি? নগদ টাকা পেয়েছি, সেই জন্য নগদ হিসাব ডেবিট হবে। সেই জন্য কি হবে? নগদ হিসাব ডেবিট হবে। আরেকটা হবে, তো প্রিন্টার মেশিন না বলে আমরা যন্ত্রপাতি বলতে পারি, অথবা কেউ চাইলে এটাকে অফিস সরঞ্জাম বলতে পারে। কি বলতে পারে? অফিস সরঞ্জাম বলতে পারে। যন্ত্রপাতি হিসেবে ক্রেডিট হবে, কারণ তোমার সেই সম্পদটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যাবে। তো আমি আবার বললাম, পরীক্ষার খাতায় কারণ লিখতে হবে। আমি এখানে কারণ লিখলাম না। টাকা হচ্ছে তোমার ৩,২০০ টাকা। কত টাকা? ৩,২০০ টাকা। ওকে, আশা করি বোঝা গেছে। তো পরবর্তী তারিখে যেটা আছে সেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ট্যাক্সকে ওষুধ ফেরত দেওয়া হবে। এখন সততার সহিত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। তুমি যদি অসৎভাবে ব্যবসা করো, তাহলে তুমি নীতি নৈতিকতার বাইরে গিয়ে ব্যবসা করবে। এখন ঔষধের যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, সেই ওষুধটা তোমাকে রিটার্ন করে দিতে হবে। তো এখন তুমি কি করছো? ওষুধ ফেরত দিছো। এখন কার কাছে ফেরত দিবা? আমরা কার কাছে ফেরত দিব? যার থেকে আমরা কিনেছিলাম, যার থেকে ক্রয় করেছিলাম, তাকে ফেরত দিব। এখন যার থেকে আমরা কিনেছি সে আমাদের কি? সে হচ্ছে আমাদের কি? যার থেকে আমরা পণ্য কিনি, আমরা যদি বাকিতে কারো থেকে কিনি, সে আমার কি হয়? সে আমার পাওনাদার হয়, অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এখন আমরা কি করব? এই পণ্যটা পাওনাদারকে রিটার্ন করব। তাহলে পাওনাদার হিসাব কি হবে? ডেবিট হবে। পাওনাদার হিসাব ডেবিট হবে। সুবিধা গ্রহণকারী ডেবিট, বা আমার দায়ের পরিমাণ কমে যাবে। তাহলে একটা হবে কত তারিখ? 18 তারিখ। পাওনাদার হিসাব কি হবে? ডেবিট হবে। পাওনাদার হিসাব ডেবিট। আর এটা কি হবে? আমি যেহেতু ক্রয়কৃত পণ্য ফেরত দিয়েছি, সেই জন্য ক্রয় ফেরত অথবা বহি ফেরত হিসাব ক্রেডিট হবে। ক্রয় ফেরত অথবা বহি ফেরত ক্রেডিট হবে। বুঝা গেছে? তাহলে টাকাটা লিখতে হবে কত টাকা? ৬,০০০ টাকা। কত টাকা? ৬,০০০। এটা কারণ লিখতে হবে, আমি পূর্বে বলেছি। তারপরে কত তারিখ? এরপরে কত তারিখ? ২৭ তারিখ। এরপরে ৭ তারিখ নগদ ওষুধ বিক্রয়। এখন নগদে তুমি কি করেছো? বিক্রয় করছো। নগদে বিক্রয় করলে কি আসবে? তোমার হাতে নগদ টাকা আসবে। তাহলে সম্পত্তি যদি বেড়ে যায়, সম্পত্তি ডেবিট হবে, অর্থাৎ নগদান হিসাব ডেবিট হবে। কি হবে? নগদান হিসাব ডেবিট হবে। তো বিক্রয় সবসময় ক্রেডিট হবে, আয়বে লাভ হলে ক্রেডিট হয়। আমরা জানি আয়বে লাভ হলে কি হবে? ক্রেডিট হবে। বিক্রয় হিসাব কত টাকা? সেটা হচ্ছে আমাদের কত টাকা? ১,৪০,০০০ টাকা। ১,৪০,০০০ টাকা। বুঝে গেছে কথা? কত টাকা পেয়েছি? ১,৪০,০০০ টাকা। তো আর কোনো ট্রানজেকশন নাই, সেই জন্য আমাকে এই সাধারণ জায়গায় এইভাবে শেষ করতে হবে। সর্বশেষ যেটা করতে হবে, এগুলো যোগ করতে হবে। টোটাল করে আমাকে জানো, টোটাল করে সবাই
অবশ্যই ক্যালকুলেটর রয়েছে, সেই ক্যালকুলেটর ব্যবহার করে আমাকে যোগফল বলো, এই যোগফল কত টাকা বলো, চেষ্টা করো সবাই, ক্যালকুলেটর ব্যবহার করো সবাই, যোগফল কত টাকা হয়, এর যোগফল কত হয় আমাকে জানাও। কত টাকা হয়? 2,29,200 ধন্যবাদ। এর যোগফল হচ্ছে 2,29,200 টাকা। এখন তোমরা নিজেরা যোগ করবা, এগুলো আছে যোগফল ভুল হতে পারে, শুদ্ধ যোগটা কোনো মুখ্য বিষয় নয়। আমার এখানে মুখ্য বিষয় হচ্ছে তোমার ডেবিট ক্রেডিট গুলো ঠিক হবে কিনা, তুমি পরীক্ষায় নাম্বার পাবা কিভাবে, তোমার যদি ডেবিট ক্রেডিট ঠিক হয় তবে তুমি নাম্বার পাবা, যদি ডেবিট ক্রেডিট ঠিক না হয় তাহলে তুমি কোনো নাম্বার পাবে না, বুঝা গেছে? ওকে, খ নম্বর রিকোয়ারমেন্ট শেষ করলাম আমরা সাধারণ জাবেদা। এখন এই সাধারণ জাবেদা যদি তুমি বুঝে দেখো, এইটা এই সাধারণ জাবেদা যদি বুঝো, এটার সাথে পরীক্ষা যখন তোমাকে প্রতিহার করতে বলবে, সাথে যতগুলো তারিখ বাদ গেছে, অর্থাৎ আমরা যেগুলো সাধারণ জাবেদা করি নাই সেগুলোও কিন্তু প্রতিহারে অন্তর্ভুক্ত করতে হবে। কি করতে হবে? প্রতিহারের অন্তর্ভুক্ত করতে হবে। যেমন আমাদের বছরের 1 তারিখ যেটা আছে, আমরা প্রারম্ভিক মূল্য নির্ণয়ের জন্য যেটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু আমরা জাবেদা বইতে লিপিবদ্ধ করি নাই। তো এখন তোমাকে যদি বলে প্রতিহার করো, তাহলে তোমাকে কিন্তু 1 তারিখে যে ট্রানজ্যাকশনগুলো, 1 তারিখে যে হিসাব কাজগুলো আছে এগুলো শুদ্ধ কিন্তু এই ভিতরে আনতে হবে, অর্থাৎ 1 তারিখেও তোমার প্রতিহারের মধ্যে বিবেচনায় রাখতে হবে। বুঝা গেছে কথা? ওকে, তাহলে আমরা পরবর্তী রিকোয়ারমেন্টে চলে যাব। কি বলছে দেখো সবাই, পরবর্তী রিকোয়ারমেন্ট কি, করণীয় কি? গ নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে উপযুক্ত লেনদেনের সময়ের ভিত্তিতে নগদান হিসাব, অফিস সরঞ্জাম মানে যন্ত্রপাতি হিসাব, ক্রয় হিসাব, পাওনাদার হিসাব প্রস্তুত করো। তো আমি তোমাদের পূর্বের ক্লাসে বলেছিলাম খতিয়ান দুভাবে করা যায়, একটা হচ্ছে চলমান যায়, আরেকটা হচ্ছে টিচার। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তোমাকে প্রশ্নে কোনো পদ্ধতি বলে দেয় নাই, কি করছে? কোনো পদ্ধতি বলা নাই। তো কোনো পদ্ধতি বলা না থাকলে আমরা সেক্ষেত্রে কি করবো? কোন পদ্ধতি? এও যদি চাইছে টিচার করবে তাও করতে পারবে, এও যদি চাইছে চলমান যে করবে তাও করতে পারবে। এখন তোমার একান্ত ব্যক্তিগত বিষয়, তবে আমি বলবো তোমাকে সব সময় চলমান যে পদ্ধতিতে প্রতিহার করার জন্য, যদি পদ্ধতি বলে না দেয়। বোঝা গেছে? তাহলে সবাই চলমান যে পদ্ধতির 4টা প্রতিহার করতে হবে। জাবেদারা যে সাধারণ জাবেদা করছি এটা তোমরা সামনে রাখবে, কারণ আমরা এটা দেখে দেখে কি করবো? প্রতিহার করবো। আমি তোমাদেরকে যে কোনো দুটো প্রতিহার করে দেখাবো। যে কোনো কয়টা প্রতিহার করে দেখাবো, 2টা প্রতিহার করে দেখাবো। তোমরা সবাই চলমান যে পদ্ধতিতে প্রতিহার নির্ভর করো। প্রথমটা একটু বড় করে করবে, কারণ নগদান হিসাবটা একটু বড় হয়, নগদান হিসাবটা একটু কি হয়? বড় হয়। এমন তাহলে আমরা প্রতিহার করবো কোন পদ্ধতি? প্রতিহার কোন পদ্ধতি করব? চলমান যে পদ্ধতি। প্রতিহার করবো আমরা চলমান যে পদ্ধতি। তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে নগদান হিসাব। তোমরা সবাই করতে জানো, আমরা ক্লাসে এগুলো শিখিয়েছি। করার নিয়ম হচ্ছে একটা ঘর মাঝখান থেকে একটা ঘর পরিপূর্ণ, তারা যখন 2টা ঘর করবে, একটা ছোট করে ঘর হবে আর একটা তারিখের জন্য ঘর হবে। ওকে, এটাকে মাঝখান দিয়ে সমান 2 ভাগে ভাগ করবো। তো এখানে আমরা কি লিখবো? তারিখ, বিবরণ। প্রতিহার করার সময় আমরা এখানে লিখবো কিন্তু জাবেদা পৃষ্ঠা। প্রতিহার করার সময় কি লিখবো? জাবেদা পৃষ্ঠা। এখানে লিখবো জাবেদা পৃষ্ঠা। এবং এটা হচ্ছে ডেবিট টাকা,
এটা হচ্ছে ক্রেডিট টাকা, একটা ডেবিট একটা ক্রেডিট। এখানে লিখতে হবে ব্যালেন্স অফ জেড, এখানে কি লিখতে হবে ব্যালেন্স অফ জেড। আর এখানে আমরা লিখব ডেবিট, এখানে আমরা লিখব বুঝা গেছে? তো সবাই ঝটপট কুতিয়ানে ঘর করে নাও, সবাই কুতিয়ানে ঘর করে নাও। সবাই কুতিয়ানে ঘর করলাম আশা করি। আমরা কি কাজে যাব? আমরা প্রস্তুত, সবাই প্রস্তুত হলে আমরা পড়া শুরু করে দিতে পারি। তো তোমাদের অনেকটা আইডিয়া আছে, কারণ আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি চলমান জের পদ্ধতিতে কীভাবে খতিয়ান করবো, কীভাবে খতিয়ান করবো সেটা আমরা শিখিয়েছি। আবার এখন খতিয়ান পারার জন্য এখানে কিন্তু আমি সাধারণ জাবেদা রাখি নাই, কারণ খতিয়ান করতে বলেছে, তোমাকে কিন্তু সাধারণ জাবেদা করতে বলা নাই। এখন খতিয়ান পারার জন্য তোমাকে কী করতে হবে? সাধারণ জাবেদায় পারদর্শী হতে হবে। তো যারা সাধারণ জাবেদা যত বেশি পাবে বা সাধারণ জাবেদায় যত বেশি পারদর্শী, সে তত সহজে খতিয়ান পাবে। বুঝে গেছে? তো আমরা যেহেতু নগদ হিসাব করবো, প্রথমে 1 তারিখ দেখো সবাই। 1 তারিখে নগদ 55,000, 50,000 টাকার কম্পিউটার, 30,000 টাকা বিক্রয় যোগ্য ওষুধ দিয়ে ব্যবসা শুরু করবো। তো আমি এই 1 তারিখটা যদি জার্নাল করি তাহলে কী হবে? নগদ হিসাব ডেবিট হবে, তারপর কী হবে? কম্পিউটার হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ডেবিট হবে, মূল্য হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা কিসের খতিয়ান করতেছি? এখানে নগদ হিসাব। তো এখানে নগদ যেহেতু আছে অবশ্যই সেটা লিখতে হবে। আর এখানে নগদের উল্টো হিসাবে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি হিসাব? মূলধন হিসাব। কেমন? তাহলে লিখলাম 2017 জানুয়ারি, 2017 জানুয়ারি কত? 1। তো এখানে মূলধন হিসাব হবে নগদ হিসাবে উল্টো হিসাব, অর্থাৎ ডেবিট ছিল নগদ, এখানে ক্রেডিট হিসাবটা হচ্ছে মূলধন। বোঝা গেছে? তা আমরা কিসের হিসাব খতিয়ান করতেছি? নগদান হিসাব। নগদান হিসাব ডেবিট না ক্রেডিট বলেছিলাম জার্নাল করার সময়? ডেবিট বলেছিলাম। তো আমরা টাকাটা কোথায় লিখবো? ডেবিট করে লিখবো। কত টাকা লিখবো? 55,000 ডেবিট পাশে লিখবো। এবং সাথে সাথে এটা আমরা কোথায় ট্রান্সফার করবো? ডেবিট ব্যালেন্স। এখানে আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদের বলেছিলাম, কি বলেছিলাম? যদি প্রথমটা ডেবিট ব্যালেন্স হয় এটার সাথে সাথে ডেবিট ব্যালেন্সে নিয়ে যেতে হবে। যদি ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে সাথে সাথে কোথায় নিয়ে যেতে হবে? ক্রেডিট ব্যালেন্সে নিয়ে যেতে হবে। আমাদের মনে আছে আশা করি। লিখলাম 1 তারিখ। তারপরে কত তারিখে নগদ আছে আমরা খুঁজে দেখবো। প্রশ্ন দেখো সবাই, 3 তারিখে নগদ নাই, 7 তারিখে নগদ ছিল নিশ্চয়ই। অর্থাৎ তুমি পুরাতন একটি মেশিনারি বিক্রি করে দিয়েছো। তাহলে সেক্ষেত্রে আমরা জার্নাল কি দিয়েছিলাম একটু আগে, কিন্তু আমরা সাধারণ জাবেদা করেছি। সেখানে বলেছি নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি আর অফিস সরঞ্জাম ক্রেডিট করেছিলাম। তাহলে নগদান হিসাব আরেকটা পেয়েছি আমরা, সেটা কত তারিখ? 7 তারিখ। কত তারিখ? জানুয়ারি 7। এটার উল্টো হিসাব ছিল কি জানো? যন্ত্রপাতি আর অফিস সরঞ্জাম। তাহলে আমরা বলেছিলাম নগদান ডেবিট। কি বলেছিলাম? তো ডেবিট হলে আমাদেরকে টাকাটা ডেবিট পাশে লিখতে হবে 3,200 টাকা। কত টাকা? 3,200। তাহলে তোমার ডেবিট ব্যালেন্স হচ্ছে 55,000। আবার ডেবিট হলে প্লাস হবে, একটার সাথে একটা যোগ হবে, এগুলো আমি প্রথম ক্লাসে বলেছি। তাহলে 55,000 এর সাথে 3,200 টাকা যোগ করো, যোগ করলে কত হয়? কত হয় জানাও আমাকে? 58,200 টাকা। ভেরি গুড, লিখলাম। তারপরে আমাকে দেখতে হবে তারপরে কোন তারিখ নগদ রয়েছে। এরপরে কোন তারিখ নগদ রয়েছে? দেখো 27 তারিখ নগদ ওষুধ বিক্রয়। এটা জার্নাল আমি কি বলেছিলাম? আর মনে নেই। নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, তাহলে কত তারিখ বলছি আমরা? 27 তারিখ। নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে উল্টো হিসাব হবে বিক্রয় হিসাব। উল্টো হিসাব কি হবে? বিক্রয় হিসাব। উল্টো হিসাব কি হবে? বিক্রয় হিসাব।
তো এখন আমরা জার্নাল কি বলেছিলাম, নগদ আর ডেবিট বিক্রয় ক্রেডিট। তাহলে নগদ আমরা ডেবিট পাশে লিখবো কত টাকা, আবার 1,40,000 টাকা লিখলাম। তাহলে তোমার আগে ডেবিট ছিল কত, 58,200, আবার নতুন করে ডেবিট হলো 1,40,000। তাহলে তোমার কত টাকা ডেবিট হবে, 1,98,200 টাকা। ওকে, বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছি। তাহলে আর কোনো ট্রানজ্যাকশন নাই, তার মানে আমরা ধরে নিলাম আর কোনো নগদ এখানে থাকবে। তাহলে আমার প্রক্রিয়াটা এখানে শেষ। তো এখানে টি শকের মতো ব্যালেন্স বিডি সিডি এগুলো বের করতে হবে না। টি শকের মধ্যে কি করতে হবে না, ব্যালেন্স বিডি সিডি বের করতে হবে না। বাদ বাকি ভুলগুলো আমরা মুছে দিব, এখানে শেষ। এরপরে তোমরা এখান থেকে যে খতিয়ানগুলো আছে প্রশ্নের মধ্যে অবশিষ্ট, যেমন যন্ত্রপাতি হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব, পাওনাদার হিসাব, এগুলো নিজেরা করে আমাকে কমেন্ট করে শেয়ার করবে। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।